আনন্দের অতিশয্য ঈদকে ঘিরে সকল ভেদাভেদ ভুলে পরস্পরকে বুকে টেনে নেয়ার উৎসবের দিন। ঈদের খুশিতে অনুষঙ্গ দিতেই মুক্তি পায় নতুন নতুন সব সিনেমা। দেশের প্রায় প্রতিটি সিনেমা হল ও সিনেপ্লেক্সে থাকে বর্ণাঢ্য আয়োজন। আর তাই আমরাও এবারের ঈদে মুক্তি পাওয়া সিনেমার কলাকুশলীদের সাথে নিয়ে ভাগাভাগি করে নিতে চাই তাদের সাথে ঈদের আনন্দ। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঈদুল আজহা উপলক্ষে আমাদের ঈদের বিশেষ আয়োজন ZSRM নিবেদিত আহা কি আনন্দ, পাওয়ার্ড বাই ATI টাইলস। সাথে আছি আমি শান্তা জাহান এবং আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের খুবই আলোচিত একটি গল্প এশা মার্ডার কর্মফল চলচ্চিত্রের এক ঝাঁক অভিনেতা এবং অভিনেত্রী। আমি পরিচয় করে দিতে চাই। আমাদের সাথে রয়েছেন অভিনেতা ফারুক আহমেদ, রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধন এবং অভিনেতা এবং নির্মাতা সরকার রৌনক রিপন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মোবারক। অনেক দিন পরে সবার সাথে দেখা হলো। তবে এবারের উৎসবটা কিন্তু একদমই ভিন্ন রকম, কারণ চলচ্চিত্র রিলিজ হয়েছে, মানে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র নিয়ে যে উৎকণ্ঠা থাকে সেটা আমাদেরও ছিল। সো আমি একটু জানতে চাই ঈদের দিনটা আসলে কেমন কেটেছে সবার। আমার মনে ফারুক ভাইকে দিয়ে শুরু করি। না, ফারুক ভাইকে দিয়ে শুরু করি। ঈদের দিন কাটে আমার নামাজের পর নাস্তা টাস্তা করে ঘুমাই, তারপরে 12টা-1টা পর্যন্ত ঘুমাই। কিন্তু মানে কোরবানি ঈদে তো গরু কাটার একটা মানে প্রেসার থাকে, একটা প্ল্যান থাকে। একবার গিয়ে দেখি নিচে কাটে, ওখানে দেখে আমি তো আসলে বেসিক্যালি কষাই না, আমার কাটার কোনোই থাকে না। কিন্তু কষাইয়ের চরিত্র ভূমিকায় কাজ করার সুযোগ কি হয়েছে ফারুক ভাইয়ের কখনো? হ্যাঁ, হয়েছে। তো তখন তো কষাইদেরকে দেখে মোটামুটি শিখে নিতে হয়েছিল। হ্যাঁ, কিন্তু ওই দিন তার করতে হয় না, কষাইরা করে। আর যদি অনেকে হয়তো মনে করে যে কষাইরা যদি ঠিক মতো কাজ না করে, আমি চিন্তা করি যে কোরবানির গরু যেভাবে কাটে ওটা ওর ব্যাপার, আমার এখানে কোনো দায়িত্ব থাকে না। তো এবার তো যেহেতু চলচ্চিত্র রিলিজ হলো এবং এটা নিয়ে মোটামুটি একদম শুরু থেকেই যখন থেকে ঘোষণা দেয়া হলো যে এশা মার্ডার কর্মফল এই চলচ্চিত্রটা নির্মাণ হচ্ছে, সবার মধ্যেই কিন্তু আমরা একটা বাড়তি উৎকণ্ঠা দেখেছিলাম, কারণ গল্পটা একদম একটা ট্রু ইভেন্ট থেকে নেয়া। তো সেই জায়গা থেকে আপনার কি মনে হয়েছিল যে ঈদের দিনই হলে যেয়ে দেখবো সবাই মিলে একসাথে, এরকম প্ল্যান কি ছিল? ঈদে কি গিয়েছেন? হ্যাঁ, এটা প্ল্যান ছিল। আর আমি যখন এই সিনেমাটা অভিনয় করি আমরা, তখনই আমার মনে হয়েছিল যে এটা ভালো হবে চলচ্চিত্র, কারণ গল্পটা ভালো, এরকম বড় বড় অভিনেতা ছিল। তারপরে আরেকটা জিনিস ছিল, এটা আমার একদম সত্যি কথা, যে ডিরেকশনটা ভালো ছিল। মানে ডিরেক্টর অভিনয় জানেন, উনি অভিনয় করাতে জানেন। এটা আমার কাছে মনে হয়েছে খুব সুন্দর করে ধীরে সুস্থে কাজটা হয়েছিল এবং একটা সুন্দর গল্প, যে কারণে আমার ছিল যে এটা একটা ভালো ছবি হবে। ওকে, সো মনে হচ্ছিল যে এই গল্পটা যেহেতু ভালো হবে, সো দর্শকদের কাছ থেকে অনেক ভালো রেসপন্স পাওয়া যাবে। আমি একটু বাঁধনাপুর কাছ থেকে জানতে চাই, বিকজ এখানে যে চরিত্রটা রয়েছে একজন পুলিশ অফিসারের ক্যারেক্টার, এটা নিয়েও সবার কিন্তু অন্যরকম একটা উৎকণ্ঠা ছিল যে বাঁধনকে এই লুকে কেমন লাগবে। সো ফাইনালি সেটা কিন্তু রিভিল হলো। সো হাউ ওয়াজ দ্য রেসপন্স? ঈদের দিনটা চলচ্চিত্র রিলিজ হওয়াটাই অনেক বড় একটা ব্যাপার, অনেক আনন্দ থাকে। আর দর্শকদের রেসপন্সটা কেমন ছিল সেই আনন্দের সাথে? আসলে আমার জন্য এটা একেবারে নতুন একটা এক্সপেরিয়েন্স, কারণ হচ্ছে ঈদে কখনো আমার কোনো সিনেমা, এমনিতেই আমার জীবনে হ্যাঁ জীবনে সিনেমাই 3টা, সো এরকম না যে অনেক সিনেমা আছে। সো এইটা প্রথম আমার জীবনে ঈদের রিলিজ হওয়া সিনেমা, এবং আমি জীবনের প্রথম পুলিশ ক্যারেক্টার করেছি। আমার কিন্তু অনেক দিনের জার্নি, আমি নাটক করেছি, সিরিজ করেছি, অনেক কিছু করেছি, কিন্তু আমি কখনো পুলিশ ক্যারেক্টার করিনি। সো বড় পর্দায়, ছোট পর্দায় একরকমের আসলে আমরা দেখি, এক রকমের অনুভূতি হয়, কিন্তু বড় পর্দায় আসলে নিজেকে এরকম একটা বোল্ড ক্যারেক্টারে দেখবো, সেটাতে কেমন লাগবে, এটার একটা আগ্রহ ছিল। তো আমি তো খুবই এক্সাইটেড ছিলাম যে কেমন হবে রেসপন্স, কারণ আমি যখন পোস্টার বা ট্রেলার টিজার আমরা যখন রিলিজ করছিলাম, মানুষের রেসপন্স দেখে মনে হচ্ছিল যে হয়তো হলে মানুষ এসে দর্শক আসলে সিনেমাটা দেখবে, এবং দর্শক আসলে সেই আশাহত করেনি, দর্শক হলে আসছে, দেখছে। আমি
মানে খুবই খুশি, কারণ বাংলাদেশে নারী প্রধান গল্প আসলে ওইভাবে ওই অর্থে হয়ই না। সো এরকম একটা ক্যারেক্টার সানি ভাই আমাকে দিয়েছে এবং আমি সেটা করতে পেরেছি। আমি খুবই গ্রেটফুল তার কাছে, কারণ আমার এখনো মনে আছে এই কথাটা আমি একটু বলতে চাই। সানি ভাই একবার আমার সাথে কোনো একটা ফিল্মের কাস্টিংয়ের ব্যাপারে কথা বলেছিল, তো ওখানে ছিল যে মেয়ে পুলিশ অফিসারই ছিল, কিন্তু মেয়েটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট থাকবে আর কি। তো তখন আমি সানি ভাইকে বলেছিলাম যে যেদিন লিড ক্যারেক্টার দিতে পারবেন আমাকে ওই দিন আইসেন, আমি করব আপনার সাথে কাজ। হ্যাঁ, অ্যান্ড সে আসলেই প্রায় 6-7 বছর পর সে আমাকে এই ক্যারেক্টারটা দিয়েছে। আমি খুবই গ্রেটফুল তার কাছে। এবং আমরা শ্যুট করেছি, ডেফিনেটলি অনেক প্রতিবন্ধকতা থাকে আমাদের, আমরা যেইভাবে শুটিং করি সেটাতে, কিন্তু আমার যে কো আর্টিস্টরা ছিলেন, স্পেশালি আমার পুলিশ টিম, এক্সেলেন্ট। বিকজ ফারুক ভাই থাকলে আমাদের আর কিছু লাগে না আসলে, কারণ ফারুক ভাই হচ্ছে আমাদের, না মোটেই না আমাদের, এবং আমরা এত কিছু নিউক্লিয়াস, হ্যাঁ, এবং ওনার থেকে আমরা এত কিছু জানতে পারি, এত কিছু জানার আছে, শেখার আছে। উনি ফান করে এটা ঠিক আছে, কিন্তু ওনার সাথে আড্ডা দেওয়া মানে কিন্তু একটা সেশন হয়ে যায়, যে একটা ক্লাসের মতো, যে ওই ক্লাসটায় আমরা এই জিনিস শিখলাম। সো খুবই মজা করে আমরা শুটের সময়টা, আমরা পুলিশ টিমটা খুব মজা করেছি, এটা সত্যি। অ্যান্ড মানে একটা তো পরিবার হয়ে যাওয়া, আর যেহেতু ট্রু ইভেন্ট ছিল, এখানে কিন্তু সব সত্য ঘটনাগুলোকে ধরে ধরে কাজ করতে হয়েছে। মানে এমন অতিরঞ্জিত কিছু করা যাবে না যেটা আসলে দর্শকের চোখে লাগে, রাইট? প্রত্যেকটা ক্যারেক্টার একদম ধরে ধরে যে কাজ করার অভ্যাসটা সানি ভাইয়ের আছে, এটা আমরা জানি, বিকজ বিগত সময়টাতে সে যতগুলো চলচ্চিত্র পরিচালনা করেছেন, প্রত্যেকটা ক্যারেক্টারকেই কিন্তু সমানভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। সো রৌনক রিপন ভাই, আপনার কাছ থেকে জানতে চাই, আপনি তো নিজেও একজন নির্মাতা, সো নির্মাতা আবার অ্যাক্টর, সো মানে আমি বলবো নিজের চরিত্রটাকে অনেকভাবে ঝালাই করবার সুযোগ আপনার ছিল ডিরেকশনের জায়গা থেকে। একজন ডিবি অফিসার হিসেবে আপনার ভূমিকা, আপনার কি মনে হয় অডিয়েন্সের কাছে কেমন লাগবে? রেসপন্স তো খুব ভালো। আমাদের বাংলা সিনেমা মানেই তো হচ্ছে সিটি মারা, তারপর বিভিন্ন কোলাহল থাকে, যেটা আসলে হলে না গেলে আমরা কখনো পাই না। একদমই না, সেই ফিলটা আমরা পেয়েছি এবং খুব ভালো লাগছে, খুবই এক্সাইটেড। আর আরেকটা বিষয় হচ্ছে, আমার এটা হচ্ছে বড় পর্দায় প্রথম কাজ, সো আমি একটু বেশি এক্সাইটেড। প্রথমবারের মতো বড় পর্দায় রিলিজ হচ্ছে। আমার এমনিতে অন্য ঘরানার কয়েকটা কাজ কিন্তু পাইপলাইনে আছে, আমি যতটুকু জানি। হ্যাঁ, আমি প্রসূন রহমানের একটা কাজ করলাম, শেকর, সজলে আজাদের সিটি গোল্ড করেছি। কিন্তু এইবারের বিষয়টা আমার কাছে খুব বেশি আনন্দের, কজ অফ আমি হলে গিয়ে ছবিটা দেখেছি সবাই, ঈদের দিন, এবং ঈদের দিন এটা আমার জন্য অনেক বেশি আনন্দের। এবং আমি বাঁধনের সাথে কাজ করতে পেরেছি, এটা আমার জন্য অনেক বেশি আনন্দের। ফারুক ভাইয়ের মতো একজন অভিনেতা, তার সাথে কাজ করতে পেরেছি, এবং আমি প্রথম তার সাথে স্ক্রিন শেয়ার করলাম। সবকিছু মিলিয়ে এটা আমার কাছে অনেক মানে আনন্দের প্যাকেজ বলতে পারি, যে খুবই ফুলফিল একটা ব্যাপার। আর সানি ভাইকে থ্যাঙ্কস আমাকে এরকম একটা চরিত্রে অভিনয় করার সুযোগ দেওয়ার জন্য। সবসময় অ্যাক্টিং করা হয়, তো সেই জায়গাতে সত্য ঘটনা অ্যাক্টিং করছি, কিন্তু আসলে অ্যাক্টিং হওয়া যাবে না। সো চ্যালেঞ্জটা আসলে কতটা বেশি ছিল? আবার একজন পুলিশ অফিসারের ভূমিকা, আমি দেখেছি খুব বিয়ার ফেস, মিনিমাল মেকআপ, আই থিঙ্ক মেক ডাউন করা হয়েছিল, মেক আপ করা হয়নি। সো এটাও তো একটা চ্যালেঞ্জিং জায়গা আমি বলবো। হ্যাঁ, বডি ল্যাঙ্গুয়েজ, তারপরে আমাদের আর্মস কিভাবে ধরতে হয়, ইউজ করতে হয়, এটা শেখা। তারপরে আমি কিছুদিনের জন্য, অল্প কিছু সময়ের জন্য ফাইটের ট্রেনিং করেছি। সো হ্যাঁ, তো সানি ভাই অনেক হেল্প করেছেন আমার কাছে মনে হয়। এবং আমরা যখন যেই জায়গায় আসলে আমাদের অ্যাক্টিংয়ের জায়গাটায় যদি কখনো মনে হয়েছে যে এখানে কম হচ্ছে কিছু, বেশি হচ্ছে কিছু, সানি ভাই সেটা আসলে সাথে সাথে ধরিয়ে দিয়েছেন। তো আমাদের খুব একটা বেগ পেতে হয়নি, আর টিমটা ভালো ছিল, সো কাজটা সহজে। পুরো টিমে তো অনেকগুলো ক্যারেক্টার ছিল, সো দেখা যেত কি সবাই একসাথে একই দিনে কাজ হচ্ছে, অথবা আলাদা আলাদা ভাবে শুট পড়তো? আলাদা আলাদা শুট পড়তো, কিন্তু আমাদের পুলিশ টিম সবসময় একসাথে। আচ্ছা, তার মানে ফারুক ভাই অলওয়েজ সাথে থাকতেন, সবাই আমরা হ্যাপি। ম্যাক্সিমাম ইয়েতে ছিলাম, বলবো? হ্যাঁ প্লিজ। ফারুক ভাই, আপনি কি অনেক সিরিয়াস মুডে ছিলেন মানে পুরো মুভিতে? আমার যদিও এখনো দেখবার সুযোগ হয়নি, আই হোপ আমরা। না, এটা দর্শক ভালো বলতে পারবে, দর্শক জানে মানে ফারুক ভাই কি মুডে ছিল। মানে ফারুক ভাইয়ের কাছ থেকে যদি চরিত্রটা সম্পর্কে শুনি। আমি ছিলাম ওসি, মানে যেখানে যেই এলাকায় মার্ডার হয় সেই এলাকার ওসি, ভারপ্রাপ্ত অফিসার ওসি হিসেবে ছিলাম। তো আমার দায়িত্ব ছিল, সে এসপি যখন আসেন
স্যার আসেন তাকে Salute দেয়া। এবং আমার সাথে একটু দ্বন্দ্ব ছিল ডিবি সাহেবের। আচ্ছা। তো ওইটা আমি চেষ্টা করেছি যে মানে হালকার ভিতরে বোঝানোর জন্য। যে মানে অন স্ক্রিনের দ্বন্দ্বটা তো অন স্ক্রিনে ছিল, অফ স্ক্রিনের সম্পর্কটা কেমন ছিল? খুবই দারুণ, কারণ ফারুক ভাই থাকলে আসলে আমরা সবাই খুব আনন্দ করে কাজ করেছি। আর আমি বেসিক্যালি খুব গুরু গম্ভীর থেকে কাজ করতে পারি না, খুব বেশি আনন্দ হলে আমার মনে হয় যে আমি খুব তাড়াতাড়ি ক্যারেক্টারে ঢুকি, সেটা ভিতর থেকে একটা আন্দোলন তৈরি হয়। ফারুক ভাই ছিল, বাঁধন খুবই কোঅপারেটিভ ছিল, হাসনাত রিপন, সেতু ভাই, সবাই খুব মানে কোঅপারেশন দিয়েছে সবাই। এবং আমরা ওই যে পুলিশ টিমের কথাটা আবার বলতে হয় যে আমরা সবসময় একসাথে থেকেছি, আড্ডা দিয়েছি, খুব এনজয় করেছি। আমাদের শুট তো একসাথে থাকতো, যে কারণে আমাদের অলমোস্ট পিকনিকের মতো মনে হতো। ফারুক ভাই, আই থিংক আপনারা হচ্ছেন দুজনই জাহাঙ্গীরনগর ব্যাকগ্রাউন্ডে। আমি জাহাঙ্গীরনগর না। আচ্ছা, তার মানে আপনার ফ্রেন্ডরা হচ্ছে জাহাঙ্গীরনগরের, সেই সুবাদে ফারুক ভাইয়ের সাথে জানাশোনা আছে। আমরা দুজন সমবয়সী। ক্যামেরার পেছনের ওরাও হেসে ফেলছে। হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে যেহেতু চুলগুলো সাদা হয়েছে, আপনারটা এখনো কাঁচা, আমার মনে হয় কিছুদিন কম হতে পারে বড়। তো এই সিনেমার সম্বন্ধে যেহেতু এটা মুক্তি পেয়েছে, একটা ভালো সিনেমা চলচ্চিত্র, আমার কাছে মনে হয় যে আমরা একটা ভালো চলচ্চিত্র দেখেছি এবং যারা দেখবে সামনে দেখা উচিত। মানে যারা এখনো হলে যে দেখেনি তারা অবশ্যই হলে চলে যাবেন। বিকজ আরেকটা জিনিস আমি এখন বলি, কখনোই বলিনি, সেটা হলো যারা দেখেছে তারা আমার সাথে একমত হবে, আর যারা দেখেনি তাদেরকে দেখতে বলবো। বাঁধন অসাধারণ অভিনয় করেছে। ও মাই গড, এটা তো প্রুভেন অলরেডি যে বাঁধন আপু হচ্ছে অসাধারণ একজন অভিনেত্রী। বিকজ আমরা যদি মানে কান চলচ্চিত্র উৎসবের দিনগুলোর কথা মনে করি, এখনো আমাদের প্রাউড ফিল হয়, বিকজ দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম যে যখন বাংলাদেশের নামটা কান চলচ্চিত্র উৎসবে এভাবে করে আসলে আমরা রিপ্রেজেন্ট করতে পেরেছি। এই ক্যারেক্টারটা নর্মালি করতে একটা পুরুষের চরিত্র থাকার কথা, মানে নর্মালি থাকে, কিন্তু এটাকে রিভার্স করে একটা মেয়েকে দিয়ে করানো হয়েছে ধরেন। তো সেই জায়গায় থেকে মানে সে, আমি বলবো অসাধারণ অভিনয় করেছে, অসাধারণ। তার এক্সপ্রেশন, তার মুভমেন্ট, তার হাঁটা, মানে এটাকে বলে আমি যেহেতু থিয়েটার করার লোক, এখানে রিপনও দীর্ঘদিনের থিয়েটার করা, তো ক্যারেক্টারাইজেশন এটাই। আমি ফারুক আহমেদ, আমি যা তাই যদি করলাম তাহলে তো এটা হলো না। অনেকে কিন্তু ভালো অভিনয় করে, অনেক ভালো অভিনয় করে, কিন্তু সে ওই ক্যারেক্টারেরই মানুষ, তাকেই বাছাই করা হয় ওই ক্যারেক্টারের জন্য, যে সে বাস্তব জীবনে যেমন। এটাই কিন্তু মানে আমরা আমাদের দেশে বেশিরভাগ হয়, আমি জানি না একমত কিনা, আমি এরকম অনেক আছে না যে খুব খুব মানে ড্যাম কেয়ার একটা লোক ছেলে, তাকে করবো ড্যাম কেয়ার একটা চরিত্র, তার তো সমস্যা হওয়ার কথা না, সে তো ওরকমই অভ্যস্ত। আমরা একটা যে বিনয়ী একটা মানুষ, যে বিনয়ী ক্যারেক্টার গুলো পারবো, ওকে তো ভাঙতে হচ্ছে না, বাট চরিত্রটা নির্মাণ করতে হলে কি হবে, একটা নিউট্রাল মানুষ থাকতে হয়। সেখান থেকে আরেকটা চরিত্র, তখন আমি তাকে অ্যাক্টর মনে করি। কিন্তু একটা মানুষ অনেক ভালো অভিনয় করে, কিন্তু আমি বাস্তব জীবনে তাকে আমি চিনি, এবং যখন দেখলাম যে সে ফিল্মে টেলিভিশনে ওই অভিনয়টা করলো, তখন কাছে আমার ভালো লাগে, ওই রকমটা কিন্তু ভালো, তখন মনে হয় আসলে আমি ওই মানুষটাকেই দেখছি। এই ব্যাপারে বাঁধন আপুর কাছে আমার কোয়েশ্চেন আছে, যেটা বাঁধন। স্যার, আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। না, বিরতি নিয়ে আমি আবার শেষ তো বাঁধন এটাকে মানে ভেঙে চুরে দুর্দান্ত ভাবে অভিনয় করেছে, তার মানে হাঁটা সব একদম মানে সেটা নিয়ে আসলে আমি কিন্তু কান্না করব থেকে জানতে চাই। আসলে চমৎকার কমপ্লিমেন্ট, মানে এত সুন্দর করে বলেছেন, বাট আমি ছোট্ট একটু বিরতি নিয়ে আসি এখন। প্রিয় দর্শক, আড্ডা হচ্ছে আমাদের আজকের অতিথিদের সাথে। আমি আবারও ফিরে আসবো আমাদের ঈদের বিশেষ আয়োজন আহা কি আনন্দতে, নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন ডিবিসি। আবারও স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের ঈদ উল আজহার বিশেষ আয়োজন ZSRM নিবেদিত আহা কি আনন্দ, পাওয়ার্ড বাই ATI টাইলসের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, আপনারা জানেন স্টুডিওতে অলরেডি আমাদের সাথে রয়েছে এশা মার্ডার, কর্মফল চলচ্চিত্রের অভিনেতা ফারুক আহমেদ, রয়েছে জনপ্রিয় অভিনেত্রী আজমিরি হক বাঁধন এবং অভিনেতা ও নির্মাতা সরকার রৌনক রিপন। আবারও ফিরে যাচ্ছে আড্ডায়। আসলে আড্ডা থেকে তো বিরতিতে যেতে ইচ্ছে করে না, আর ফারুক ভাই আমাকে যেতে দিতেও চায় না, কিন্তু আমার প্রশ্নটা আসলে মনে মনে রয়ে গেছে। সেটা হচ্ছে এই যে ফারুক ভাই যে কথাটা বলছিল, আমার মাথার মধ্যেও খুব কাজ করছিল যে বাঁধন আপুকে দেখলেই মানে এত সুইট, এত কিউট, মানে একটু থাকে না ঘরকন্যা টাইপের একটা মেয়ে মনে হয়। সেই জায়গাতে একজন পুলিশ অফিসারের ক্যারেক্টার
মানে একটু মারদাঙ্গা একটা ভাব, এটা নিতে তো কষ্ট লেগেছে তাই না? বডি ল্যাঙ্গুয়েজ থেকে নিয়ে শুরু করে সবকিছু খুব একটা কষ্ট না, মানে এইটা না একটা ইন্টারেস্টিং প্রসেস। মানে আমি তো থিয়েটার ব্যাকগ্রাউন্ডের না, ভাইয়া দুইজন, আমার দুই ভাই আরো ভালো বলতে পারবে। মানে হয় না যে ক্যারেক্টারের মধ্যে ঢুকতে পারার মধ্যে কিন্তু এক ধরনের চ্যালেঞ্জ আছে এবং আনন্দ আছে। সো ওইটা আমি এনজয় করতে শুরু করেছি রেহানা থেকে। সো আমি যখন যে ক্যারেক্টার করি আমি তখন সেটাই ফিল করতে থাকি, এবং আমার মেয়ে সবচেয়ে সাফার করে। আমার মেয়ে বলে, মা তুমি প্লিজ একটা নর্মাল ক্যারেক্টার করো, কারণ তুমি হয় একটা পুলিশ করছো, না হলে রেহানা করছো, না হলে গুটি করছো, না হলে অক্টোপাস করছো, মানে না হলে মুস্কান করছো, যেগুলো মানে এক একটা এক এক রকমের না, এবং সবই ভয়াবহ। সো যখন যে ক্যারেক্টার করি আমি কিন্তু ওইটার মতো হয়ে যাই ওই সময়টার জন্য। হ্যাঁ, ওই চরিত্রটাকে ধরে রাখার জন্য নিজেকে ওই রকম। হ্যাঁ, তো আর আমার কো অ্যাক্টর যারা ছিলেন তারা তো হেল্প করছে, আর সানি ভাই সত্যিকার অর্থে অনেক হেল্প করছেন। ওনার সাপোর্টটা সবচেয়ে বেশি ছিল আমার ক্যারেক্টারাইজেশনে, বিকজ আমি তো পুলিশের ট্রেনিং করি নাই, সো আমি তো জানি না আসলে মুভমেন্ট সবকিছু, বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু, সে আসলে সবকিছু আমাদেরকে চমৎকারভাবে শেষ দেখিয়েছে। ওকে, সো এই ধরনের ক্যারেক্টারগুলো করার সময় এটা যেন আরো বেশি আসলে সকলের কাছে গ্রহণযোগ্য হয়। সানি ভাই আমি যতটুকু জানি আগে থেকে গ্রুম করায়, সো ওই গ্রুমিং সেশনে কি এমন হয়েছে যে কিভাবে করে অস্ত্র ধরতে হবে, কিভাবে তোমার মুভমেন্টটা হবে, কেউ লেফটি থাকে, কেউ হয়তো রাইট হ্যান্ডেড থাকে, সো এই গ্রুমিংগুলো নিয়ে একটু জানতে চাই যে মজার কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা। অবশ্যই ডিবি স্যার স্যার এটা খুব ভালো বলতে পারবে। যাই হোক, সেটা হচ্ছে যে আমরা শ্যুটের আগে আমাদের একটা গ্রুমিং করানো হতো, এবং হচ্ছে কি যেহেতু আমরা অভিনয় করি, সো আমরা তো আসলে জল, আমাদেরকে যে পাত্রে রাখা হয় আমরা সেই পাত্রের আকার ধারণ করে ফেলি। যখনই ওইটা তো আসলে রিয়েল না, তারপর আমাদের কাছে যখন দিচ্ছে তখন মনে হচ্ছে যে আমি ডিবি, সে পুলিশের আরেকজন। সো আমরা ফিল করতাম, এবং সে মুভমেন্টগুলো দেখাই দিত, আমরা ভুল করলে সে নিজে গিয়ে দেখাই দিত। সো তখন মনে হয়েছিল যে এটা ঘটতে যাচ্ছে এবং আমরা কিছু একটা ঘটাবো, এবং সেই মানে ভিতরের সেই ফিলটা ক্রিয়েট হয়েছে আমাদের। আমরা মনে হয় সেই জার্নিটা করেছি, তাই না বাধু? হ্যাঁ, সেটাই। ফাইট ট্রেনিং এর পরে এখন যদি রাস্তাঘাটে মানে দেখা যায়, আমার তো এমনি হাত পা নরমালি আমরা যারা একটু স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করি, কোনো কিছু দেখলেই হাত পা নিষ্পিস করতে থাকে, তো ফাইট ট্রেনিং করার পরে সেটা আসলে কতখানি কার্যকর হচ্ছে? সেটাই। আরো তো অনেকগুলো ক্যারেক্টার ছিল, সবগুলো ক্যারেক্টারের সংমিশ্রণে আসলে এশা মার্ডার কর্মফল, যেটা আমরা চলচ্চিত্রে দেখতে পাচ্ছি। আমরা তো আসলে পুলিশ টিমটার কথাই বলছি, কিন্তু আরো বাকি আরো যে এশা যে করেছে, তারপরে এশার বয়ফ্রেন্ড ছিল, আরো ফ্রেন্ডরা ছিল, মিশা সওদাগর ভাই ছিলেন, সুষমা আছে, শতাব্দীদা আছে। হ্যাঁ, সো আমরা আসলে পুরো টিমটাই, প্রত্যেকটা অ্যাক্টর অ্যাক্ট্রেসই ভীষণ ভালো যার যার জায়গায়, এবং যার যার জায়গায় শেষে ভীষণ ভালো করেছেন। সো যার জন্যই দর্শকের এই রেসপন্সটা আমরা পাচ্ছি, এবং প্রত্যেকটা চরিত্রই কিন্তু আমাদের দেশের যারা প্রমিনেন্ট আর্টিস্ট আছে তারা সবাই করেছে। এবং আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে ঈদে আসলে অনেক সিনেমা রিলিজ হয়েছে, আপনারা সব সিনেমা হলে এসে দেখেন। একদম, কারণ আমি বলবো না যে আপনারা এটা দেখেন না আমারটা দেখেন, নো, আপনারা সব সিনেমা দেখেন, বিকজ ঈদের ছুটিটা কাজে লাগান। কিন্তু 10 দিন ছুটি, হ্যাঁ, ঈদের ছুটিটা কাজে লাগান। হ্যাঁ, অ্যান্ড আমরা ঈদের সময় মানে যারা ঢাকার বাইরে না যাই, ঢাকায় থেকে কিন্তু আসলে আমাদের তেমন কোনো জায়গা নেই। সো সিনেপ্লেক্স, আর যে পরিমাণ গরম, তাতে করে আসলে হলে যে সুন্দরভাবে 3 ঘন্টা আরামে কাটিয়ে আসা, এটা মুভি দেখা। আর বিশেষ করে এবার আমরা দেখলাম যে শুধুমাত্র প্রেম ভালোবাসার না, নানান রকমের ছবি, ভিন্ন ভিন্ন স্টোরি নিয়ে আসছে, এবং স্পেশালি যারা আমরা এখন বাসায় মুভি দেখি বিভিন্ন প্ল্যাটফর্মের বা সিরিজ দেখতে পছন্দ করি, তারা কিন্তু সবাই ট্রু স্টোরি, ট্রু ইভেন্ট যেগুলো রয়েছে সেই ট্রু ইভেন্টগুলোকে খোঁজার চেষ্টা করি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এশা মার্ডার যে পরিমাণে আলোচিত একটা মানে ঘটনা ছিল, এবং ঘটনা বহুল একটা মানে আমি বলবো সেই সময়কার জন্য, তো সেটাকে যদি সবাই পর্দায় একসাথে বসে দেখে, এবং ফ্যামিলির জন্য যদি আমরা ছোট বড় সব মানে বয়সের মানুষরা যে দেখে, আমাদের জন্য কিন্তু শিক্ষণীয় বিষয়টা। হ্যাঁ, একদম ছোটদের ক্ষেত্রে এটা আমি বলবো যে এটা একটু ভায়োলেন্স আছে, সো এটা অ্যাভয়েড করা যেতে পারে, বাট আপনারা ফ্যামিলির অন্যান্য মানুষ যারা টিন রয়েছে, হ্যাঁ, তারা যেতে পারবে, তাদের জন্য তো ঠিকঠাক আছে, বিকজ ওই বয়সটা থেকেই তো আমাদের শুরু হয় আসলে পরিবারের সাথে একটা মানসিক দূরত্ব তৈরি হওয়া। 6 মাসের বাচ্চা না নিয়ে গেলে ভালো।
বুঝছো তাহলে আমাদের শুটটা কেমন ফান হয়েছে। ভাই শুনছেন হঠাৎ করে একটা কথা আমাদের দেড় বছর দেখলো, শেখার দরকার নাই, দেখতে তো পারে। আচ্ছা, আমরা তো চলচ্চিত্র মানে ফারুক ভাই সবসময় জানি যে গান থাকবে, নাচ থাকবে। এশা মার্ডারে তেমন গান আছে, অবশ্যই গান আছে, অবশ্যই গান আছে, মানে কিন্তু গানের প্রাধান্য নেই আর কি, অনেক গান, মানে গান আইটেম সং নাই, বাট আমাদের গান আছে, সো সাসপেন্স আছে, থ্রিল আছে, সো মানে মুভিতে যা যা থাকা দরকার সবকিছু মিলিয়ে এশা মার্ডার। আপনি আমাকে একটু বলুন যে এশা মার্ডার তো আপনি দেখেছেন নিজের চলচ্চিত্র, এর পরবর্তীতে যদি দেখি নাই, বাট কর্মফলটা তো দেখেছেন। ওকে, সো এবারে বলুন যে এশা মার্ডারের পরবর্তীতে অন্যান্য চলচ্চিত্র যদি লিস্টে থাকে, এছাড়া পছন্দের লিস্টে কোন চলচ্চিত্র আছে, কোনটি দেখবেন? এটা আমি এখনো ঠিক করিনি আসলে, মানে আমি তো একটু হুজুগি মানুষ, হঠাৎ দেখি মানে মনে হলো যে দেখা গেল যেটার অ্যাকচুয়ালি টিকিট অ্যাভেলেবল আছে সেটাই দেখতে চলে গেলাম। না, আমার মোটামুটি সবসময় অ্যাভেলেবল থাকে আমার জন্য। আমি এই গত ঈদের সিনেমার আমি একটা সিনেমা দেখবো আমরা, আর নামই বলি বরবাদ দেখবে আমার, তো আমি আমার মেয়েকে বললাম যে একটু সার্চ দাও তো বাবা, যেহেতু ওয়াইফ দেখতে চাচ্ছেন। আচ্ছা, আমার ইচ্ছা ছিল আমি আরো কয়েকটা সিনেমা দেখছি, এইটার ঘটনাটা বলি। তারপর আমি সার্চ বলে বাবা টিকিট তো নাই, ঈদের পরেই আমার বাসা তো ইস্কাটনের পাশেই বসুন্ধরা, তা আমি আমার স্ত্রীকে বললাম যে চলো, সব কিন্তু হাউসফুল, চলো। তো কেন আমি যাবো না, তারপর যদি টিকিট না পাই, তুমি চলো। তারপরে গেলাম, যথারীতি নাই, প্রেক্ষাগৃহ পূর্ণ। আমি যেখানে টিকিট দেয় আমি বললাম বাবারা, 2টা টিকিট না হলেও তো আমার ইজ্জত যায়, 2টা টিকিট দিতে হবে। তারপরে ওর দিকে তাকায়, ওর দিকে ফারুক ভাই আসছে, ওরা আবার ভিতরে আলাপ করে, দরকার হলে 2টো সিট আমরা বসিয়ে দিব। না, তারপরে আমি ওইখানে ওই যে বাইরে, আমি তো বাইরে, ওরা ভিতরে, তো আমি এরকম করেই থাকলাম, যাই না। তারপরে কি আলাপটা, ভাইয়া আপনারা জাস্ট 4টার সময় চলে আসেন। আমি টাকাটা দিয়ে দেই, বল না এখন দিয়েন না, 4টায় আসেন। আমাকে 4টায় আসা, তুমি আবার বলবা না তো যে পরে আসেন, আমি কিন্তু 4টা থেকেই দেখবো, পরে দেখা যাবে না, পরে গেস্ট আসবে বাসায়। তারপরে আসি, দেখি যে ওরা 2টা টিকিট আছে, পরে দেখলাম। আজকে আমরা যে 3জনকে নিয়ে এখানে আড্ডা দিচ্ছি, সে 3জনের সম্পর্কে যদি আমি বলতে যাই, পুরো একটা করে অনুষ্ঠান আমার লাগবে তাদের সম্পর্কে বলবার জন্য। বিকজ আমি রৌনক রিপন সম্পর্কে বলছিলাম যে সে একজন নির্মাতা, বাট আরেকটু যদি আমি অ্যাড করি যে বাংলাদেশের দাদা ফালকে যে পুরস্কার রয়েছে সেটি দিয়ে কিন্তু তার মানে যাত্রা শুরু হয়েছিল। এটা আমরা আসলে কজন জানি? আমরা আমাদের যারা আর্টিস্ট রয়েছেন তাদের ব্যাকগ্রাউন্ড যদি একটু চেক করতে যাই, তাহলে দেখব তাদের এত এত প্রাপ্তির ঝুলি রয়েছে, এত ভালো ভালো কাজ আছে যেটা সম্পর্কে হয়তো আমরা জানিই না। তো আমাদের উচিত আমাদের যারা মানে অভিনেতা অভিনেত্রী রয়েছে বা শিল্পী রয়েছে তাদেরকে আসলে পৃষ্ঠপোষকতা করা। ফুলকে যদি যত্ন করা হয় তাহলে তো ফুল বড় হয়, ফুটে ওঠে, সুবাস দেয়। তো সেটা আমাদের শিল্পীদের জন্য করা উচিত। ফারুক ভাই কিছু বলবেন? তার আগে আমি একটা বিরতি নিয়ে আসি। এত বিরতি না, একটা বিরতি। প্রিয় দর্শক, আড্ডা আসলে শেষ হচ্ছে না, এরপরে ফারুক ভাইয়ের কথা আমরা আরো শুনবো, কিন্তু তার আগে ছোট্ট আরেকটি বিরতি নিয়ে নিচ্ছি। বিরতির পরে আবারও ফিরে আসছি আমাদের ঈদের বিশেষ আয়োজন আহা কি আনন্দতে। থাকুন ডিবিসির সাথে। স্বাগত আরও একবার আপনাদের সকলকে ডিবিসি নিউজের ঈদ উল আজহার বিশেষ আয়োজন ZSRM নিবেদিত আহা কি আনন্দ, পাওয়ার্ড বাই ATI টাইলসের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, সরাসরি চলে যাচ্ছি আড্ডায় আমাদের আজকের অতিথিদের সাথে। একেবারেই শেষ ভাগে রয়েছি। আসলে আমরা অনেক মুভি নিয়ে কথা বলছি। ফারুক ভাই এভাবে করে দেখালে আমার ভয় লাগে, এরপরের জন্য কি বলবেন? বিরতির কথা বলবেন কিনা? আপাতত আর বিরতিতে যাচ্ছি না। আচ্ছা, রিপন ভাইয়ের কাছ থেকে একটু শুনতে চাই, যেহেতু একজন নির্মাতা পাশাপাশি অভিনেতা, নির্মিত কি কি আসলে এবারের ঈদে আমরা দেখতে পাচ্ছি? কটা নাটক আসছে? আমি ঈদের জন্য একটা না ভাই, আমি এত নাটক বানাই না, আমি খুব কম বানাই। তুষি নামে একটা 1 ঘন্টার নাটক আসছে, আর এমনিতে সমান সমান জিনের বাচ্চা, 2টা প্রোডাকশন আমি বানিয়েছি। এবার ঈদে আসছে না, এটা ঈদের পরে আসবে। অভিনীত কিছু নাটক আসছে, এই তো। এবার ঈদ আমার খুব চাঙ্গা, নির্মাণের চাইতে অভিনয় বেশি করা হয়েছে এবার সেটাই। এবং ওই যে বললাম যে এই বোনাস হয়ে গেছে আমার জন্য, প্রথম বড় পর্দায় মুভি, আমার ডিরেকশনের কাজ, আমার অভিনয়ের কাজ। সো আমি খুবই এক্সাইটেড। এবং ওই যে আবার বলি যে ফারুক ভাই, বাঁধন,
আমার খুব ভালো একটা এক্সপিরিয়েন্স এই কাজটাতে। মানে রিপন ভাইয়ের একদম মানে রিয়েল ঈদ উৎসব যেটা সেটা চলছে, ছোট পর্দা বড় পর্দা সবকিছু মিলিয়ে। আপনাকে কি রাস্তাঘাটে চলার সময় কেউ বলেছে যে ভাই আপনাকে তো দেখলে ডিবি মনে হয়, আপনি কি আসলেই ডিবিতে ছিলেন কিনা, পুলিশে ছিলেন কিনা? এটা মহানগর বা কারাগার দুটো সিরিজ আমি যখন করেছি, তারপরে আমাকে দেখে অনেকে চিনতে পেরেছে, এবং এমনিতে দেখেও আড্ডার মধ্যেও আমাকে কখনো কখনো বলেছে, যখন দাঁড়িয়ে থাকে তখন বলে না, যখন গোফটা থাকে তখন বলে যে পুলিশের একটা লুক আপনার মধ্যে আছে। এবং প্রচুর পুলিশ ক্যারেক্টার আমি কিন্তু ছেড়ে দিয়েছি, আমি করিনি, মানে বারবার একই ক্যারেক্টার আসছে। যদিও আমি মানে বিভিন্ন ধরনের চরিত্র করতে, তুমি আর দুইটা চরিত্র পুলিশ করতে পারো, তোমার পুলিশে নিয়ে নেবে ইন্টারভিউ দেওয়া লাগবে না, তো ভালো ট্রেনিং তো মনে হয় তাহলে বুঝো আমরা শুটে কি মজা করেছি। আমাদের সারাটাক্ষণ ফারুক ভাইয়ের মানে ভাইয়া চুপচাপ থেকে মাঝখানে হঠাৎ করে একদম হুট করে। আচ্ছা, বাঁধানোপুর ছোটবেলায় কি কখনো ইচ্ছে ছিল যে আমি বড় হয়ে পুলিশ হব, অথবা আমি এই ধরনের পোশাক পরতে চাই? না, আমার আসলে কখনো পুলিশ হওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু আমি এত টর্চার্ড হয়েছি পুলিশ দিয়ে, সো আমি একবার বিসিএস দিয়ে পুলিশে ঢুকতে চেয়েছিলাম। আমার ইচ্ছা ছিল যে আমি বিসিএস দিব, বিসিএস এর কোচিং এও ভর্তি হয়েছিলাম, কিন্তু দেয়া হয় নাই। পরে সানি ভাইয়ের কাছে থ্যাঙ্কস, যে সানি ভাইয়ের সাথে কাজটা করতে করতে হয় না যে আমার অনেক দিনের অনেক ট্রমা, অনেক কষ্ট, অনেক ভুল বুঝাবুঝি সমাধান হয়েছে আর কি। সো এই তো। ওকে, সো আমরা মানে ফাইনালি বলতে পারি যে পুলিশের সাথে যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল এই ক্যারেক্টারটার সাথে, সেটা কিছুটা হলেও তো ঘুচেছে। হ্যাঁ, ডেফিনেটলি। যখন মানে পোশাক পরে হাঁটা হয়েছে ওই এরিয়াতে, পোশাকটা পরার সাথে সাথে মানে ড্রেসের মধ্যে একটা কিছু আছে, তাই না? অবশ্যই কস্টিউমের মানে কস্টিউমটা পরার সাথে সাথে মনে হতো কি যে আমি জাস্ট একটা ডিফারেন্ট পারসন। হ্যাঁ, পুরা। এবং ইন্ট্রোটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, মানে সেটা হলেও কিন্তু আমরা দেখেছি যে দর্শক খুব পছন্দ করেছে। এবং হলে না সবাই অ্যাকচুয়ালি বাঁধন আপুকে এই যে পুলিশ অফিসার এই ক্যারেক্টারটাতে দেখার জন্য আমি বলবো যে মুখিয়ে ছিল, কারণ সবসময় আমরা দেখেছি একদমই মানে চিরাচরিত বাঙালি নারীর যে একটা অবয়ব, সেটাই আসলে বাঁধন আপুকে দেওয়া হয়েছে। তার মধ্যে হয়তো স্ট্রাগল ছিল, কিন্তু এই চরিত্রটা আসলে টোটালি ডিফারেন্ট। চ্যালেঞ্জিং ছিল কোন বিষয়টা চরিত্রটাকে ফুটিয়ে তোলার জন্য? সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল মেবি বডি ল্যাঙ্গুয়েজটা এবং সাইকোলজিটা বোঝা, ক্যারেক্টারের সাইকোলজিটা। মানে হয় না যে ওর ভেতরে তো অনেক কিছু চলছে, সো ওইটা বোঝাটাও, কারণ আমি তো আসলে ওই পেশাটার সাথে কখনো ছিলাম না, সো আমি জানি না। তো ওদের ভেতরে অনেক ট্রিক চলে, অনেক আসলে ওরা তো অনেক ট্রেনিং এর পরে, ওইগুলা একটু চ্যালেঞ্জিং ছিল। আর ফারুক ভাই একেবারে তো শেষের দিকটাতে রয়েছি, হলে তো সবাই যে ডেফিনেটলি এশা মার্ডার কর্মফল দেখবেই, কিন্তু হলে কেন যাবে এটা যদি বলতেন, যে কেন হলে যেই দেখতে হবে? কারণ আমরা অনেকেই অপেক্ষায় থাকি কবে ইউটিউবে চলে আসবে, অনেকে পাইরেসি হয়ে যায় সেটা দেখছে, তাহলে কিন্তু আসলে মুভির আসল মজাটা থাকে না। সো আপনার তো দীর্ঘদিনের অভিজ্ঞতা, ছোট পর্দা বড় পর্দা সব জায়গাতে একসাথে কাজ করছেন, হলে যে মুভি দেখার যে মজাটা রয়েছে সেটা নিয়ে যদি আমাদের দর্শকদেরকে একটু বলেন। এই এশা মার্ডার দেখতে বলবো যারা না দেখেছে তাদেরকে, বাঁধনের অভিনয় দেখার জন্য আবারও বলছি আমি, এবং আপনারা মিস করবেন না, এটা হলে গিয়ে দেখেন, বড় পর্দায় সত্যি অসাধারণ অভিনয় করেছে সে। আসলে বাংলাদেশে যে এই মানের অভিনেত্রী আছে আসলে আমার কাছে মনে হয়নি যে একটা চরিত্র মানে নিজেকে ভেঙে যে করা যায়। আমরা থিয়েটারে যেটা শিখেছি যে চরিত্রটা নির্মাণ করো, আবার অনেকে যেটা বলে যে চরিত্রের সাথে মিশে যাওয়া, চরিত্র হয়ে যাওয়া, আসলে চরিত্র হওয়া যায় না, কাছাকাছি যাওয়া যায়, 100% হওয়া যায় না। তাহলে যদি 100% আমি ধরেন আমি ফারুক আছি, আমি রহিম একজন খুনি, তো আমি ফারুক খুন করে ফেলবে রিয়ালি, সো তার মানে কোথাও না কোথাও ভালো এক্সাম্পল। তো ওর জায়গাটা আসলে অসাধারণ, আমি মনে করি দর্শকের ওই জন্য দেখা উচিত। আর আমার ব্যাপারটা হচ্ছে যে আমি স্কুলের জীবনে আমি ক্যাডেট করেছিলাম প্রায় 2-3 বছর, মানে পুলিশ অল্পের জন্য তখন পুলিশ হতে পারিনি আর কি এরকম। এবং আমি আবার ক্যাডেট, আমাদের 32 জন ছিল, তার ভিতরে আবার
পুরস্কার আমি ফার্স্ট হয়েছিলাম Wow. ওই সময়। এটা কত সালে 73-তে, মানে 70 স্বাধীনতার পরে 73-তে আমি 1 বছর ক্লাস আমি একদিনও মিস দেইনি। আমার এত এনজয় করতাম ক্যাডেট। তো আমি আর্মস টার্মস কিন্তু এগুলি পারতাম, যেরকম করে ধরে তুলে এগুলি আমি জানতাম। এই জন্য আর চ্যালেঞ্জিং আগে একটু বলা হলো, আমার আসলে কোনো চ্যালেঞ্জিং এর ব্যাপার আমি মনে করি, আমি আগে ক্যারেক্টারটা দেখি তারপরে ওটাকেই ধারণ করে ফেলি। চ্যালেঞ্জকে যে জাহাজ চালায় বা প্লেন চালায়, ঝড় আসলো চ্যালেঞ্জিং তার কাছে। এই জন্য আমি কোশ্চেন আপনাকে করিনি ফারুক ভাই, বিকজ ফারুক ভাইয়ের জন্য কোনো কিছুই চ্যালেঞ্জিং না। না আমি মনে করি না চ্যালেঞ্জিং মানে কি, আমি তাকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রে রাখার। আমি মনে করি চ্যালেঞ্জিং একটা যে জাহাজ যাচ্ছে আটলান্টিকে, ঝড় আসছে, ওটা মানে এইটার ভিতরে যুদ্ধ করতে যাওয়া লাগে। আমি ওই চরিত্র নিয়ে যুদ্ধ করার কিছু না, ওই চরিত্রটা ধারণ করে ফেললাম একদম। আমি এত মানে আমি সিরিয়াসলি কাজ করি, বাট মানে এত চ্যালেঞ্জিং মনে করি না। ফারুক ভাইয়ের কথার সাথে তাল মিলিয়ে আমি জাস্ট একটা জিনিস বলতে চাই, আমাদের পরিচালক আজ এখানে নেই, সানি সানোয়ার ভাই। সানি ভাইকে স্পেশালি থ্যাঙ্কস দিব যে বাঁধন আপুকে নিয়ে এই চ্যালেঞ্জিং ক্যারেক্টারটা করার জন্য সে ভেবেছেন, কারণ সবাই একটু গ্ল্যাম নিয়ে চিন্তা করে, বাট সানি ভাই টোটালি একদম আমি বলবো মানে যে ধারাবাহিকতা নিয়ে সবাই চলে ঠিক তার অপোজিট পথে হেঁটেছেন। তো এটার জন্য তাকে থ্যাঙ্কস, এবং মানে যে পরিমাণ এফোর্টটা তিনি দিয়েছেন সেটা কিন্তু এখন আমরা বড় পর্দায় যে দেখতে পাচ্ছি। সো এই ধরনের চরিত্রে আমরা বাঁধন আপুকে আরো দেখতে চাই। আর আপনি পুলিশ থেকে ডিবি থেকে বেরিয়ে এসে অন্য কিছু হন রিপন ভাই, দ্যাটস বেটার। খুব ভালো লাগলো আড্ডা দিয়ে। আমাদের সময়টা আসলে খুবই কম, বিদায় নিতে হবে। তবে আমরা সবাই মিলে হলে যে মুভিটা যেভাবে এনজয় করছি সেই ধারাবাহিকতা থাকবে এবং ব্লকবাস্টার সুপারহিট একটা মুভি হবে, এটাই হচ্ছে প্রত্যাশা। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজনের সময় একেবারেই শেষ। বিদায় নিতে হচ্ছে ডিবিসির ঈদুল আজহার বিশেষ আয়োজন আহা কি আনন্দর আজকের আয়োজন থেকে। দেখা হচ্ছে আবারও ডিবিসি নিউজের নতুন কোনো আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ মোবারক।